হাই এভরিওয়ান, টিয়া সলিউশনে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব তার আগে সেই সম্পর্কে একটু বলে নিই। দেখতেই পাচ্ছেন আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা হবে সেটা হলো নার্ভাস সিস্টেম বা বাংলায় যাকে বলে স্নায়ুতন্ত্র। তা আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভ যেটা আমাদের সারা শরীরে কি আছে ছড়িয়ে আছে। আর যেটা আমাদের কি করে নার্ভটা ধরুন এই যে আমরা রেসপন্স করি, সেই রেসপন্স করার জন্য সেই উদ্দীপনাটাকে গ্রহণ করতে হয়। সেই উদ্দীপনাটা গ্রহণ করে আমাদের কোথায় মাথায় পৌঁছে দেয়। সেই মাথা থেকে আমাদের আবার আমরা সেই মানে কোনো যেই ধরুন হঠাৎ আমাদের একটা গরম কিছুতে হাত দিলাম, সেটা আমরা যে রেসপন্সটা করছি বা কোনো কিছু দেখলে মানে সাপ দেখলে ভয় পেলাম, এই যে ক্রিয়া যে একটা রিফ্লেকশন সেগুলো কিন্তু আমাদের ব্রেন থেকে পাঠানো হয়। বা কেউ চিমটি কাটলো, সেই রিসেপ্টরটা সেটা অ্যাকসেপ্ট করে আমাদের ব্রেনে নিয়ে যায়। আর তো চলুন এটাই হলো বিষয়টা। এবার আরো ডিটেলস আমরা জানবো যে স্নায়ুতন্ত্রের মধ্যে আরো কি কি পার্ট আছে। আর এই যে এই ইমেজটা এখানে রেখেছি, এটা হলো যে দেখুন সবকিছুরই তো একটা গঠনগত কার্যগত একক আছে। তো এটা একটা নিউরনের ইমেজ। তো এই স্নায়ুতন্ত্রের গঠনগত আর কার্যগত একক কে আমরা নিউরন বলি। এই যে ইমেজটা দেওয়া হয়েছে সেটা একটা নিউরনের ওভারভিউ। আমাদের নিউরন, সেটা নিউরনের মধ্যে আমাদের একটা সেল বডি থাকে বা সেল বডি বা সোমা, আর একটা প্রসেস বা প্রবর্তক থাকে। আর কি থাকে এই এই কানেক্টার। এই যে আরেকটা বিষয় হলো দেখুন, এটা বলছে যে সেল মানে নার্ভ সেল। তো দেখুন অন্য সেলের সাথে এই সেলের কি পার্থক্য? অন্য সেলটা ডিভাইডেড, মানে অন্য সেল ডিভাইডেড হয়, কিন্তু স্নায়ু যেটা নার্ভ সেল আমাদের স্নায়ুতন্ত্রে সেটা কিন্তু কখনো ডিভাইডেড হয় না। মানে একবার যদি কোনো নার্ভ নষ্ট হয়ে যায় তখন কিন্তু সেটা আর ডিভাইডেড হতে পারে না, মানে নতুন করে সেখান থেকে আবার ডিভাইডেড হয়ে জেনারেট হয় না। তাহলে নার্ভ, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে নার্ভ সেলটা ডিভাইডেড হতে পারে না, কারণ এর মধ্যে সেন্ট্রোজোম থাকে না। অন্যান্য সব সেলের মধ্যে সেন্ট্রোজোম থাকে, তাই সে ডিভাইডেড হতে পারে। কিন্তু এর মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে। এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হলো সোমা বা সেল বডি, এর মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে। আর আরেকটা যেটা পার্থক্য অন্য সেলের সাথে এই নিউরনের, দেখুন এর ব্রাঞ্চ আছে। অন্য সেল পড়ানোর সময় যখন পড়িয়েছিলাম তখন কিন্তু কিন্তু আপনারা দেখতে পাননি যে কারোর ব্রাঞ্চিং আছে। কিন্তু দেখুন এই যে নিউরনের এখানে ব্রাঞ্চিং আছে, এগুলোকে কি বলবো আমরা? ডেনড্রাইট। আশা করছি ক্লিয়ার। আর দেখুন এই যে প্রবর্ধক যেই এই পার্টটা রয়েছে সেটাকে আমরা কি বলবো? অ্যাকশন। এবার অ্যাকশনের ভিতরে এই বাইরে একটা লেয়ার থাকবে অ্যাকশনের বাইরে, সেটাকে আমরা বলবো মাইলিন সিট। আবার এই যে দুটো দুটো গ্যাপের মাঝখানে যুক্ত থাকবে তাকে আমরা বলবো আবার র্যানভিয়ার পর্ব। সেগুলো আমরা আস্তে আস্তে যাব। আর দেখুন এইখানে যে এই যে এরকম রয়েছে স্যাটেলাইট এরকম, মানে বাল্ব লাইট, এটাকে আমরা সোমাটিক নব বলবো, নব লাইট। মানে এটা না এই এই যে একটা নিউরন, সেই একটা নিউরন থেকে যে সেন্সটাকে অন্য নিউরনে পাঠাতে সাহায্য করে। আর একটা বিষয় হলো যে এই যে ডেনড্রাইট বা ডেনড্রন, সেটা কি করে আমাদের মানে সিএনএস থেকে ইফেক্টরে সে নিয়ে আসে। আর অ্যাক্সন কি করে? অ্যাক্সন সেটা আপনার মানে এই ডেনড্রাইটটা কোষের মধ্যে সেই উদ্দীপকটা নিয়ে আসে। আর এই অ্যাক্সন কি করে? সেই একটা থেকে আর একটাতে নিয়ে যেতে সাহায্য করে। এই অ্যাক্সনের মধ্যে যে ট্রান্সমিশনটা হয়, সেই ট্রান্সমিশনটাকে মানে আমরা ইলেকট্রিক্যাল প্রসেসে হয়। আর একটা যেটা এই নবের মাধ্যমে একটা নিউরন থেকে অন্য নিউরনে যে ট্রান্সমিশনটা হয়, যে সেন্সের, সেটা হয় কেমিক্যাল ফর্মের মাধ্যমে, মানে সেখানে কেমিক্যাল সিক্রেশন হয়। তারপরে গিয়ে সেই একটা নিউরন থেকে আরেকটা নিউরনে সেই উদ্দীপনাটা পৌঁছে যায়। একটা ওভারভিউ দিলাম, এবার চলুন আসা যাক চ্যাপ্টারের মধ্যে ঢুকি। নেক্সট স্লাইডে যাই। প্রথমে বলেছে যে আমরা প্রথমেই স্লাইডে দেখুন, প্রথমে আমরা প্রথম মানে একটা নিউরনের ইমেজ দিয়ে একটা ওভারভিউ বললাম। এবার আমরা জানবো যে স্নায়ুতন্ত্রের সম্পর্কে একটু ধারণা। স্নায়ুতন্ত্রটা কি? বলছে যে তন্ত্রের সাহায্যে প্রাণী উদ্দীপনা গ্রহণ করে, সেই উদ্দীপনা পরিবহন করে এবং উদ্দীপনার সাড়া দিয়ে পরিবেশের সাথে সামঞ্জস্য রক্ষা করে, তাকেই আমরা কি বলবো? স্নায়ুতন্ত্র। আশা করছি ক্লিয়ার। মানে যেই স্নায়ুতন্ত্রটা কি করবে যে মানে প্রাণীর মানে উদ্দীপনাটাকে গ্রহণ করবে, সেটাকে কি করবে আবার পরিবহন করবে আবার সেটাতে রেসপন্স সাড়া দেবে। আর পরিবেশের সাথে সামঞ্জস্যতা রক্ষা করবে, তাকেই আমরা কি বলবো? স্নায়ুতন্ত্র।
এই স্নায়ুতন্ত্রের প্রধান কাজ কি? এই স্নায়ুতন্ত্রের প্রধান কাজ হলো দেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করা। দেহের বিভিন্ন অঙ্গ আছে, মানে বিভিন্ন অর্গান আর তন্ত্র মানে সিস্টেম, এই অঙ্গ আর তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করাই হলো এই স্নায়ুতন্ত্রের কাজ। আর স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে কি বলে? এটাকে নিউরন বা স্নায়ুকোষ বলে। যেটা আমি প্রথমেই বললাম যে এটা একটা স্নায়ুকোষ বা নিউরন, এই কোষটা অন্য কোষের থেকে আলাদা, সেটা বলে দিলাম। আর একটা বিষয় একটু লিখে দিই। এবার স্নায়ুতন্ত্র ধরুন, এই স্নায়ুতন্ত্র কিন্তু তিনটে ভাগ থাকে। একটা কেন্দ্রীয়, একটা প্রান্তীয়, একটা স্বয়ংক্রিয়। এই যে স্নায়ুতন্ত্রের এই তিনটে ভাগে হয়। এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি হয়, এটার আবার দুটো ভাগ হয়। একটা হলো মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রেরও দুটো ভাগ, করোটিক করোটিক নার্ভ আর আর হলো স্পাইনাল নার্ভ। আর স্বয়ংক্রিয়তেও কিন্তু এরকম সিমপ্যাথেটিক আর আমাদের কি হয় যে প্যারা সিম্প্যাথেটিক। তাহলে কি হচ্ছে, আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্র হচ্ছে যে করোটিক স্নায়ু, হ্যাঁ, তাহলে এই স্বয়ংক্রিয়তে কি হয়ে গেল, সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক। আর প্রান্তীয়টা তখন একটু অসুবিধার জন্য লিখতে পারছিলাম না, সেটা কি, আমাদের করোটি স্নায়ু, করোটি, যেটা কটা থাকে, 12 জোড়া। করোটি স্নায়ু, যেটা আমাদের একটা প্রান্তীয় প্রান্তীয় স্নায়ুতন্ত্রের ভাগ, আর একটা কি থাকে, সুষুম্না স্নায়ু। সুষুম্না স্নায়ু, সুষুম্না স্নায়ু কটা থাকে, সেটা থাকে 31 জোড়া। 31 জোড়া। আশা করছি ক্লিয়ার। তাহলে আমাদের যে ওভারভিউটা দেওয়া হলো যে একটা যে স্নায়ুতন্ত্রের তিনটে ভাগ নিয়ে গঠিত হয়, একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটা প্রান্তীয় স্নায়ুতন্ত্র, আর একটা হলো আপনার স্বয়ংক্রিয়। এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আবার দুটো ভাগ নিয়ে গঠিত, মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড। প্রান্তীয় স্নায়ুতন্ত্র আবার দুটো ভাগ নিয়ে গঠিত, করোটি স্নায়ু আর সুষুম্না স্নায়ু। আর এই করোটি স্নায়ু কি, করোটি স্নায়ুতে মানে এই 12 জোড়া থাকে, আর 12 জোড়া নার্ভ থাকে। আর সুষুম্না স্নায়ুতে কটা থাকে, 31 জোড়া। আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কি, এটা সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক, এটার আবার এই দুটো ভাগ হয়ে থাকে। আশা করছি ক্লিয়ার। চলে আসি আমরা আরো ডিটেলসে নেক্সট স্লাইড। পরের স্লাইডে দেখুন, পরে যেটা আছে যে এবার আমরা নিউরন নিয়ে দেখব। দেখুন, এই নিউরনের একটা ইমেজ প্রথমে আমরা দিয়েছি, যে নিউরন যেটা বললাম যে এইখানে ডেনড্রাইট থাকে নিউরনের। আর এইটা হলো একটা সেল বডি বা সোমা, কারণ নিউরনকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো সেল বডি আর একটা হলো প্রবদ্ধ। এই সেল বডি যাকে বলবো বাংলায় কোষ দেহ, আর হলো প্রবদ্ধ বা প্রসেসেস। আর নিউরনটা তো আমরা আগেই বলেছি, এটা হলো স্নায়ুতন্ত্রের একটা গঠনগত কার্যগত একক, যেটা আমাদের কি করে, স্নায়ু মানে যা স্নায়ু স্পন্দন করতে সক্ষম, মানে রেসপন্স করতে সক্ষম। আর তারপর কি বলেছি যে দেখুন, এই যে এই সেল বডিটা, এইখানটা, তাহলে এই যে পার্টটা তাকে আমরা বলছি সেল বডি, আর এই যে পার্টটা তাকে আমরা বলছি যে প্রবর্ধক। এই প্রবর্ধকের মধ্যেই মানে অ্যাকশনটা থাকছে, তার মধ্যে আবার এই যে অ্যাকশনের বাইরের যে লেয়ারটা থাকবে তাকে মাইলিন সিট বলবো। আস্তে আস্তে আমরা সেটা আসছি। এই দেখুন, যে কোষ দেহে যে বলেছে যে কোষ দেহে গোলাকার নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম থাকে। এই যে নিউক্লিয়াস, এইটা এই গোলাকার নিউক্লিয়াস থাকে,
এই সেল বডির মধ্যে। আর কি বলেছে যে এখানে নিউরোপ্লাজম, দেখুন অন্য অন্য কোষে কি থাকে, সাইটোপ্লাজম যেমন থাকে, নিউরনের মধ্যে থাকে হলো নিউরোপ্লাজম। অন্যান্যতে যেরকম অন্যান্যতায় যেরকম আপনার থাকে যে সাইটোপ্লাজম, তাহলে নিউরনের মধ্যে থাকছে আপনার নিউরোপ্লাজম। আশা করছি ক্লিয়ার। এই নিউরোপ্লাজমে অবস্থিত দানাগুলিকে নিজল দানা। এই যে এখানে না এরকম দানা দানা, এখানে দানা দানায় অংশ থাকে, সেগুলোকে আমরা কি বলবো, যে নিজল দানা, যা প্রোটিন, যা প্রোটিনে সাহায্য করে। আর পরিণত নিউরনের কোষদেহ না থাকা, এটা বিভাজিত হতে পারে না, যেটা বললাম নিউরনের মধ্যে কোনো সেন্ট্রোজেন থাকে না, তাই সেটা বিভাজিত হতে পারে না, সেইটুকুই বলা হয়েছে এখানে। চলে আসি নেক্সট স্লাইডে। পরের স্লাইডে আমরা জানবো যে এই যে এই কোষদেহ থেকে নির্গত ক্ষুদ্র প্রপদ্যগুলিকে ডেনড্রন বলে, যা কি করে আমাদের উদ্দীপনা গ্রহণ করে কোষদেহে পাঠায়। তাহলে আমাদের ডেনড্রনের কাজ কি? আমাদের ডেনড্রন যেটা, এই যে ডেনড্রাইট গুলো থেকে যে ডেনড্রন, সেটা কি করে আমাদের উদ্দীপক থেকে উদ্দীপকটাকে গ্রহণ করে আমাদের কোথায় পাঠায়, কোষদেহের মধ্যে। এই যে সেল বডি, ও মানে এখান থেকে কি করলো, এটা দেখুন এই এই যে এগুলো তো নব, মানে এখান থেকে সেই কেমিক্যাল এক্সচেঞ্জ হবে, হয়ে কি করে ও ডেনড্রাইটটা গ্রহণ করবে, সেই উদ্দীপনাটা গ্রহণ করে এই সেল বডির মধ্যে নিয়ে আসবে। সেটাই এখানে বলা হয়েছে যে কোষদেহ থেকে নির্গত ক্ষুদ্র প্রপদ্যগুলিকে ডেনড্রন কি করে, ডেনড্রন বলে, যা উদ্দীপনা গ্রহণ করে কোষদেহের মধ্যে এই সেল বডির মধ্যে ও পাঠিয়ে দেয়। তারপরে কি বলেছি নেক্সট পয়েন্ট, যে কোষদেহ থেকে নির্গত দীর্ঘ শাখাগুলি প্রবদ্ধগুলিকে অ্যাক্সন বলেন। দেখুন অ্যাক্সন আর ডেনড্রন, আমি প্রথম থেকেই বায়োলজি ক্লাসে বলেছিলাম যে একটার সাথে একটা আমরা রিলেট করে বা পার্থক্য করে মনে রাখবো। তাহলে যদি আমরা অ্যাক্সন আর ডেনড্রনের মধ্যে পার্থক্য করি, তাহলে এটাই একটা ফার্স্ট পয়েন্ট, যে ডেনড্রন কি ব্রাঞ্চিং হয়। কেননা দেখুন ইমেজে যে এই যে ব্রাঞ্চ হচ্ছে, ডেনড্রনের যে ডেনড্রাইট গুলো সবগুলো ব্রাঞ্চিং, কিন্তু অ্যাকশন কি, অ্যাকশন একদম স্ট্রেট, মানে এর কোনো ব্রাঞ্চ হচ্ছে না। তাহলে এটা একদম মনে রাখার একদম উপযুক্ত একটা পয়েন্ট। তো সেটাই বলেছে। আর এটা লং, দীর্ঘ দীর্ঘ এক দীর্ঘ একটা প্রবর্ধক লাইন, তো সে তার জন্যই বলেছে দীর্ঘ। আর শাখাবিহীন যেটা বললাম। আর অ্যাকশন এই কোষদেহ থেকে উদ্দীপনা দূরে বহন করে। তাহলে এই ডেনড্রনটা কি করে, ও কণাটাকে নিয়ে এসে এই কোষদেহে পাঠায়। আর অ্যাকশন কি করে, ওই এই এই সেই কোষদেহ থেকে ও সেই উদ্দীপনাটাকে গ্রহণ করে দূরে পাঠায়, মানে এইখান থেকে প্রবাহিত হয়ে আবার এই যেই টার্মিনাল গুলো আছে, অ্যাকশন টার্মিনালে পাঠায়, সেখান থেকে এই নবগুলোর মাধ্যমে অন্য নিউরনে চলে যায় সেই উদ্দীপনাটা। তারপরের পয়েন্ট আমরা যেটা জানছি, যে অ্যাকশনের উপরের স্নেহ পদার্থকে আবরণীকে আমরা মাইলিন শীট বলবো। তাহলে মাইলিন শীট কোনটাকে বলবো, এই যে অ্যাকশন যেটা, এই উপরের যে লেয়ারটা, উপরের আমরা এই যে লেয়ার আছে, সেইটাকে আমরা বলবো মায়োলিন শীট। আর মাইলিন শীট যুক্ত স্নায়ুকে শ্বেত স্নায়ুতন্ত্র বা হোয়াইট ম্যাটার, মানে একটা মাইলিন শীট যুক্ত হবে, একটা মাইলিন বিহীন হবে। এবার মায়োলিন যুক্ত যেটা হবে, মানে লেয়ার যুক্ত, সেটা কিরকম হবে, হোয়াইট ম্যাটার মতো দেখতে হবে, মানে শ্বেত স্নায়ু। আর যেটা মাইলিন বিহীন হবে, সেটা কি, সেটাকে আমরা বলবো গ্রে ম্যাটার। আশা করছি ক্লিয়ার। আর মায়োলিন সিদের মধ্যে নির্দিষ্ট দূরত্বে যে ছেদ দেখা যায়, মানে এই যে মায়োলিন সিদ গুলো দেখতে পাচ্ছেন, তার মধ্যে যে এই যে নব লাইক এই যে ফাঁকা ফাঁকা এই জায়গাগুলো রয়েছে, সেগুলোকে আমরা কি বলবো, যে র্যানবিয়ার পর্ব। যে ছেদগুলো থাকছে, তাকে আমরা বলবো র্যানবিয়ার পর্ব বা নোড অফ র্যানবিয়ার। অনেক সময় কিন্তু পরীক্ষায় দেয় যে মাইলিন সিড, মানে অপশনে এমন ভাবে দিতে পারে যে অ্যাকশনের উপরের লেয়ারটাকে কি বলা হয়, তাহলে সেটাকে বলে মাইলিন সিড। আর যেই মাইলিন সিডের মধ্যে যে নির্দিষ্ট দূরত্ব থাকে, মানে মাইলিন সিড তো একটা মানে যুক্ত হচ্ছে, মাইলিন সিড যুক্ত স্নায়ু হচ্ছে, একটা মাইলিন সিড বিহীন হচ্ছে, তো এই দুটোর মধ্যে যে দূরত্ব হচ্ছে তাকে আমরা নোড অফ র্যানভিয়ার বলছি। আর অ্যাক্সনের শীর্ষ প্রান্তে বিভক্ত হয়ে যে বোতামের মতো অংশ গঠন করে, তাকেই সাইন্যাপটিক নব বলবো। এই যে এই দেখতেই পাচ্ছেন যে, আর জুম, এই বোতামের মতো যে অংশগুলো, দেখুন আরো জুম করে দেখলে এরকম দেখা যাবে, যে দেখুন এই যে বোতামের অংশ হচ্ছে না এই, তো সেইটাকে আমরা কি বলি, সাইন্যাপটিক নব। এটা দুটো কেন এরকম, দেখুন এই যে এইটা যেমন এসেছে, এটা এমন, এটা একটা নিউরনের বডি, সেরকম তো আবার নিচেও এরকম নিউরনের বডিটা আছে না। তো
তো সেও প্রথমে ওরকম ভাবে এই প্রান্তগুলো অ্যাকশনের টার্মিনাল হয়ে এরকম ভাবে আসবে না। তো সেই এই এই যে দুটো নব একটার সাথে একটা, সেই দুটো নবের মধ্যে এটাকে আরো জুম করে এখানে আপনাদের জন্য আরো বোঝার সুবিধার জন্য এখানে দিয়েছি। দেখুন এই নবের মধ্যে না এরকম থাকে, রিসেপ্টর থাকে গোল গোল। সেই রিসেপ্টরের মাধ্যমে কেমিক্যাল এক্সচেঞ্জ হয়। এই অ্যাক্সনের মাধ্যমে যখন আমাদের উদ্দীপনাটা যায় সেটা হলো ইলেকট্রিক প্রসেসের মাধ্যমে। আর যখন এই দুটো নব মানে এই সাইন্যাপটিক নবের মধ্যে যখন এটা একটা উদ্দীপনা থেকে মানে একটা কোষ বডি থেকে একটা নার্ভ সেল থেকে উদ্দীপনা যখন আরেকটা নার্ভ সেলে যায় এই সাইন্যাপটিক নবের মাধ্যমে, সেটাকে আমরা কেমিক্যাল প্রসেস বলবো, কেননা সেখানে কেমিক্যাল এক্সচেঞ্জের মাধ্যমে সেটা হয়ে থাকে তার জন্য। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট পয়েন্ট, নেক্সট স্লাইডে। পরেরটা বলেছে যে কার্যানুযায়ী নিউরনের নিউরন 3 প্রকার, মানে কার্য অনুযায়ী অ্যাকর্ডিং টু দেয়ার ওয়ার্ক নিউরন আর 3 টাইপস। কি কি? একটা হয় সংজ্ঞাবহ বা সেন্সরি, একটা হয় আজ্ঞাবহ বা মোটর, আরেকটা হয় সহযোগী বা মিক্সড। আমরা যেগুলো পড়লাম মানে জানলাম যে এই যে করোটিক স্নায়ু, পরে পরে আরো আলোচনা করব যে তার মধ্যে যে 12 জন থাকে নার্ভ, তার মধ্যেও না অনেকগুলো কি হয়, কিছু কিছু হয় সংজ্ঞাবহ, কিছু কিছু হয় আপনার আজ্ঞাবহ বা মোটর, কি কিছু কিছু হয় আপনার যে মিক্স, যে দুটোর মিশ্রণ। তাহলে এই যে সংজ্ঞাবহ, সংজ্ঞাবহটা কি? যে এই সংজ্ঞাবহ হলো যেটা আপনার মোটর অ্যাক্সেস, মোটর অ্যাক্সেস হলো আজ্ঞাবহ। আজ্ঞাবহটা কি করবে? সিএনএস থেকে মানে সেন্ট্রাল নার্ভ সিস্টেম থেকে ও উদ্দীপনাটাকে ইফেক্টরে নিয়ে আসবে। আর এই সেন্সরি নার্ভটা কি করবে? মানে এটা এই আজ্ঞাবহটা কার কাজ করে? মোটরটা। মোটরটা কিন্তু এই অ্যাকশন যে কাজটা করছে অ্যাকশনের কাজটা করে থাকে। আর সেন্সরি বা সংজ্ঞাবহ এ কি করবে? এই আপনার রিসিপ্টর, যে এই যে রিসিপ্টর মানে এই যে রিসিভ করে নিয়ে আসলো যে, সেটাকে ও কি করবে? যে এই উদ্দীপনাটাকে মানে রিসেপ্টর তো আবার সেন্ট্রাল নার্ভ সিস্টেমে সেটাকে জেনারেট করবে। আর মিক্স মানে কি? দুটো উভয়মুখী একটা ট্রানজিশন হবে, সেটাই বলা হয়েছে এখানে। আর তারপরে আমরা জানবো যে সাইন্যাপস, সাইন্যাপস বা স্নায়ু সন্ধিত্তি কি? দুটি নিউরনের সংযোগস্থলে, মানে এই যেটা এই এই যে নবগুলো দেখলাম, এই যে দুটো দুটো এই নিউরনের যে সংযোগস্থলে সাইন্যাপস বা স্নায়ুসন্ধি বলে। এই সাইন্যাপসের মাধ্যমে একটি নিউরন থেকে অন্য নিউরনে স্নায়ু স্পন্দন পরিবাহিত হয়। দেখুন ওই একটা নার্ভ সেলের মধ্যে বা নার্ভ কোষের স্নায়ু কোষের মধ্যে তো ডেনড্রন তো হচ্ছে, যে ডেনড্রন ও নিয়ে আসছে এসে কোষ বডিতে উদ্দীপনাটাকে পাঠাচ্ছে, আবার অ্যাক্সন কি করছে? ওই মানে ও দূরে পাঠাচ্ছে অ্যাক্সন ওই উদ্দীপনাটাকে। এবার ওই এটা তো একটা নিউরনের মধ্যে একটা নার্ভ সেলের মধ্যে হচ্ছে, কিন্তু একটা নার্ভ সেল থেকে অন্য নার্ভ সেলে যে যাবে সেই যে সংযোগ, সেইখানে সেই সংযোগস্থলটাকে আমরা কি বলবো? যে এইটাকে আমরা বলবো যে সাইন্যাপস। আর সাইন্যাপসের মাধ্যমে একটি নিউরন থেকে অন্য নিউরনের স্নায়ু স্পন্দনটা যেতে পারে। এই স্নায়ু স্পন্দন পরিবহনে সাহায্যকারী রাসায়নিক পদার্থকে কি বলবো আমরা? নিউরো ট্রান্সমিটার। কারণ আমি বললাম যে একটা এই সাইন্যাপটিক নব থেকে মানে একটা নিউরন থেকে একটা নিউরনে যে যায় উদ্দীপনাটা, সেটা একটা কেমিক্যাল প্রসেস। সেই কেমিক্যাল যেই রাসায়নিক পদার্থকে আমরা কি বলি? নিউরো ট্রান্সমিটার বলি। আর উদাহরণ হিসাবে কি বলবো? অ্যাসিটাইল কোলিন আর ডোপামিন, সেরোটিন, এই পদার্থগুলো এই কেমিক্যালস গুলো এতে এই একটা নিউরন থেকে একটা নিউরনে যেতে সাহায্য করে থাকে। আশা করছি ক্লিয়ার আপনাদের সবার কাছে। চলে আসি আমরা নেক্সট লাইন। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে সাইন্যাপসের উদাহরণ হিসাবে মানে কোন কোন কেমিক্যাল গুলোর নাম, যে অ্যাসিটাইল কোলিন, ডোপামিন আর হলো সেরোটোনিন। ঠিক আছে, চলে আসি নেক্সট পয়েন্ট স্লাইডে। পরেরটা বলেছে যে স্নায়ুতন্ত্র প্রকারভেদ। আমি প্রথমেই যখন ওভারভিউটা দিলাম যে স্নায়ুতন্ত্র বা স্নায়ুতন্ত্র যে পার্ট গুলো কি কি নিয়ে স্নায়ুতন্ত্র 3টে নিয়ে গঠিত হয়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সিএনএস সেন্ট্রাল নার্ভ সিস্টেম, বা প্রান্তীয় বা পেরিফেরাল নার্ভ সিস্টেম, আর কি যে স্বয়ংক্রিয় বা এএনএস। তো এই যে এই 3টে নিয়ে গঠিত হয় আমাদের স্নায়ুতন্ত্র। এবার আমরা জানবো প্রথমে যে 1 নম্বর পয়েন্ট, যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস।
এটা কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত। তাহলে আমাদের যে সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটা কি কি নিয়ে গঠিত? মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড। এই মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড যেটা, সেটাকে ঘিরে আবার তিনটে লেয়ার পর্দা থাকে, তাকে আমরা কি বলি? এই মেনিনজেস। মেনিনজেস নামক তিনটে পর্দা দ্বারা আবৃত থাকে আমাদের মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ডটা। এটা কিন্তু অনেক পরীক্ষায় এসেছে যে মেনিনজেসটা কি, মানে বা মেনিনজেস মানে কি মানে মেনিনজেস একটা পর্দা কি কি আবরণ করছে। তাহলে এটা মস্তিষ্ক সুষুম্না কাণ্ডকে আবরণ করছে। মানে ধরুন কোন একটা উদ্দীপনা আসলো এসে আমাদের, সেটা সুষুম্না কাণ্ডের মাধ্যমে, সুষুম্না কাণ্ডের সে যে নার্ভ গুলো আছে সেটার মাধ্যমে আমাদের মস্তিষ্কে চলে যায়। তারপর আমরা জানবো যে মেনিনজেস, যেটা যেই যেই লেয়ারটা থাকে তাকে মেনিনজেস বলে। এই মেনিনজেসের আবার স্তরগুলো কি সেটা জানবো। তাহলে ফার্স্ট পয়েন্ট হলো ডুরা ম্যাটার, সেকেন্ডটা হলো অ্যারাকনয়েড ম্যাটার, থার্ড হলো পিয়া ম্যাটার। ফার্স্টেরটা হলো ডুরা ম্যাটার, সেকেন্ডটা হলো অ্যারাকনয়েড ম্যাটার, আর থার্ডটা হলো পিয়া ম্যাটার। আর এই যে মস্তিষ্কের গহ্বরে ও মেনিনজেসের স্তরের মধ্যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, যা মস্তিষ্ককে পুষ্টি যোগায় ও আঘাত থেকে রক্ষা করে। এই ধরুন এই এই যে মেনিনজেস পর্দা, সেই পর্দার সেই মেনিনজেসের যে আবার স্তরগুলো থাকছে তার মধ্যে একটা ফ্লুইড জমা হয়, সেই ফ্লুইডটার নাম কি? সিএসএফ বা সেরিব্রাল ফ্লুইড। এটা আবার কি করে? এটা সুরক্ষা প্রদান করে বা পুষ্টি যোগায় ব্রেনের। আশা করছি বোঝা গেছে। দেখুন বুঝতেই পারছেন পরীক্ষায় এই সিএসএফ এর ফুল ফর্ম দেয় বা সিএসএফ এর কাজ দিতে পারে। এটা কি করে? আমাদের পুষ্টি যোগায় আর মস্তিষ্ককে আঘাতের হাত থেকে রক্ষা করে। আশা করছি ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট স্লাইড। তো পরে আমরা যেটা দেখবো যে মস্তিষ্ক। মস্তিষ্ক, এই মস্তিষ্কের কটা ভাগ বা মস্তিষ্কের সেই ভাগগুলো আমাদের কি কাজ করে সেগুলো আমরা জানবো। দেখুন প্রথমে একটা ছবি দেখে নিন। এটা কি? এই সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। কারণ আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তো দুটো নিয়ে গঠিত, একটা হলো মস্তিষ্ক আর একটা হলো সুষুম্না কাণ্ড। তো এই তার প্রথমটা যেটা আমরা পড়ছি যে মস্তিষ্ক, কিন্তু এখানে পুরোটা দেখানো হয়েছে যে এইটা মস্তিষ্কের পার্ট আর এটা কি স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। এই মস্তিষ্কের মধ্যেই দেখুন এর মধ্যে আবার ভাগ রয়েছে। কি কি রয়েছে? এই সেরিব্রাম, সেরিব্রাম সেরিবেলা আর ব্রেন স্টেম। এই সেরিব্রাম যে অংশটা, তাকে আমরা বাংলায় বলি গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক। এই যে ব্রেনের এই উপরের পার্টে যে অংশটা, তাকে আমরা কি বলি? গুরু মস্তিষ্ক বা ইংলিশে যাকে আমরা বলি সেরিবেরাম। আর হলো আমাদের এই যে সেরিবেলাম, তাহলে সেরিব্রাম যেটা, সেটা হলো আমাদের গুরু মস্তিষ্ক, যেটা এই সামনেই থাকে ব্রেনের। তারপর আসবো হলো আমাদের যে সেরিব্রেলাম, যেটা আমরা বাংলায় বলি লৌহ মস্তিষ্ক। লৌহ মস্তিষ্ক। আর ব্রেন স্টেম, যে ব্রেন স্টেমকে কি বলি বাংলায়? মস্তিষ্ক কাণ্ড। মস্তিষ্ক কাণ্ড। মানে এইগুলো ব্রেনের মধ্যে সবচেয়ে প্রধান অংশ। তাহলে এই যে পার্টটা, সেটাকে আমরা বলি সেরিবেরাম বা গুরু মস্তিষ্ক। এইখানে যে পেছনের দিকে যে অংশটা থাকে, আশা করছি মানে ইমেজটা ক্লিয়ার। পেছনের দিকে যেটা থাকছে সেটাকে আমরা বলি যে সেরিব্রেলাম বা লৌহ মস্তিষ্ক। লৌহ। আর এই যে মাঝখানে যে তিনটে ভাগ থাকছে, এই মাঝখানে যেটা থাকছে, এই এই তিনটে পার্টটাকে নিয়ে আমরা সেটাকে বলবো ব্রেন স্টেম বা বাংলায় যে আমাদের মস্তিষ্ক কাণ্ড। এটা আবার দেখুন যে কি কি অংশ নিয়ে গঠিত। আমাদের এটা আবার মিড ব্রেন, পন্স আর মিডুলা, এই তিনটে অংশ দেখতেই পাচ্ছেন। এই তিনটে ভাগ নিয়ে গঠিত। আশা করছি ক্লিয়ার। এবার আমরা আসি যে একটু বলেই দিলাম এই ছবিটার মাধ্যমে, তাও থিওরি পার্ট এমনি যেটা রেখেছি কন্টেন্টে সেটা বলে দিচ্ছি। এগুলো হচ্ছে মস্তিষ্ক করোটি বা খুলি মধ্যে সুরক্ষিত থাকে। দেখুন আমাদের যে মস্তিষ্ক, সেটা স্কাল নামক একটা বোন, সেই বোনের মধ্যে সুরক্ষিত থাকে। আর এটি দেহের প্রধান চালিকা কেন্দ্র, কারণ আমাদের মস্তিষ্কে কি মানে অনেক যেই অন্যান্য অংশকে চালনা করতে সাহায্য করে। আর যেমন আমাদের কোষের মধ্যে নিউক্লিয়াসকে কি বলি আমরা?
যে মাথা বলি, মানে কোষের যেই মাথাটা ব্রেন অফ দ্য সেল, সেটা আমরা যেমন নিউক্লিয়াসকে বলি, সেরকম আমাদের ও কি করে অন্য অন্য সেলকে কন্ট্রোল করে, তেমন আমাদের মাথা কিন্তু আমাদের অন্যান্য অংশকে কিন্তু যে নার্ভ সেন্সেশনটা, উদ্দীপনাটা গ্রহণ করে অন্য জায়গায় যে পাঠাবে, সেটা কিন্তু আমাদের ব্রেন করে। সেজন্য আমাদের ব্রেন খুব ইম্পর্টেন্ট। দেখবেন এর জন্য কখনো ব্রেন স্ট্রোক হলে বা হ্যাঁ, ব্রেন স্ট্রোক হলে যখন যদি ব্রেনের কোনো প্রবলেম হয় আমাদের, দেখবেন যে প্যারালাইসিস হয়ে যায়, মানে কি করে ওই বডির পার্টটায় সেই নার্ভ গুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন ফিজিওথেরাপি করতে 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 সেটা ঠিক হয়। মানে সেটাই একটা বিষয়, কেননা আমাদের যখন যদি কোনো নার্ভ একবার নষ্ট হয়ে যায়, সেই নার্ভটা তো রিজেনারেট মানে ডিভাইডেড হতে পারে না। তো আবার ব্রেন থেকে সিগন্যাল পাঠালে অন্য অন্য নার্ভ গুলো অ্যাক্টিভ হবে, এটাই। মস্তিষ্কের প্রধান অংশগুলি কি কি? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক। এটা হলো আমাদের মস্তিষ্কের প্রধান অংশ, অগ্র, মধ্য আর পশ্চাৎ। আর অগ্র মস্তিষ্কের মধ্যে আবার কি থাকে? এই যে অগ্র মস্তিষ্ক বা সেরিব্রাম, এর মধ্যে আবার যে পার্ট গুলো থাকে, সেটা মানে সেটার মধ্যে গুরু মস্তিষ্ক, থ্যালামাস আর হাইপোথ্যালামাস। তাহলে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক, এই তিনটে নিয়ে মানে মস্তিষ্ক গঠিত হয়। অগ্র মস্তিষ্কের মধ্যে গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস আর থ্যালামাস, এই তিনটে অংশ নিয়ে গঠিত হয়। আর মস্তিষ্কের প্রধান অংশগুলি কি কি? গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক এবং মস্তিষ্ক কাণ্ড বা ব্রেন স্টেম। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট স্লাইডে। এবার আমরা জানবো যে গুরু মস্তিষ্ক, সেরিব্রাম, যেটা ছবিটা দেখানো হলো ওখানে, সেটার সম্পর্কে। এটা কি? এটা মস্তিষ্কের বৃহত্তম অংশ। দেখুন, এই ছবিটা দেখলে বুঝতে পারছেন যে এই একটা ইমেজে, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে এটা একটা বৃহত্তম পার্টটাই, মানে বৃহত্তম অংশ জুড়ে কি রয়েছে? এই গুরু মস্তিষ্ক, বৃহত্তম অংশটা। তাহলে এই সেটাই বলা হয়েছে এখানে, এটা একটা বৃহত্তম অংশ এবং দুটি গোলার্ধে বিভক্ত হয়। এটা আবার দুটি গোলার্ধে বিভক্ত হয়। এই দুটি গোলার্ধ কর্পাস ক্যালোসাম নামক স্নায়ু যোজক দ্বারা যুক্ত থাকে। এই যে দুটো গোলার্ধ, সেটা কর্পাস ক্যালোসাম নামক আহ স্নায়ু যোজক দ্বারা যুক্ত থাকে। গুরু মস্তিষ্কের বাইরের স্তরকে সেরিব্রাল কর্টেক্স বলে, যা ধূসর বস্তু দিয়ে গঠিত হয়। এই গুরু মস্তিষ্ক যে পার্টটা, তার বাইরে, এই গুরু মস্তিষ্কের বাইরে একটা লেয়ার থাকে, সেটা ধূসর রঙের হয়। তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি যে সেরিব্রাল কর্টেক্স। আর গুরু মস্তিষ্ক কি করে কাজটা? আমাদের চিন্তা, বুদ্ধি, মানে স্মৃতি, শ্রবণ, দর্শন, ঐচ্ছিক পেশির কার্য নিয়ন্ত্রণ করে। দেখুন, আমাদের প্রতিটা মানে ব্রেনের বা প্রতিটা অর্গানে তো এক একটা আলাদা আলাদা মানে ফাংশন রয়েছে। তো আমাদের এই গুরু মস্তিষ্ক সেরিব্রামের কাজটা হলো আমাদের যে আমরা চিন্তা করি বা আমরা মেমোরিতে রেখে দিই সেটা, তারপর দর্শন, তারপর ধরুন বুদ্ধি, ঐচ্ছিক পেশির কার্যাবলী, সবকিছুই কি করে? আমাদের ওই ব্রেনের অগ্রভাগে অবস্থিত যে গুরু মস্তিষ্ক, সেটা নিয়ন্ত্রণ করে। এবার আসি লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক বা সেরিব্রাম এবং এটা লঘু মস্তিষ্ক কি করে? যে লঘু মস্তিষ্ক যেহেতু পেছনে থাকে, তাই আমাদের এটা দেহের ভারসাম্য রক্ষা করে আর ঐচ্ছিক পেশির কাজে সমন্বিত করে। মানে আমাদের এই, আমি আগেও একটা কোয়েশ্চেন অ্যান্সারে বলেছিলাম যে আমাদের এই মস্তিষ্কে ধরুন এই যে এই জায়গাটা, সেটা তো লঘু মস্তিষ্ক। এই লঘু মস্তিষ্ক কি করে? আমাদের এটা দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। চলে আসি আমরা নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট রেখে বলা হয়েছে যে মস্তিষ্ক কাণ্ড বা ব্রেন স্টেম। এটা আগেই বলে দিয়েছি, ওটা তিনটে ভাগ নিয়ে গঠিত, যে মিড ব্রেন, পন্স আর মেডুলা অবলাঙ্গা, সেটাই বলেছে। আর মেডুলা অবলাঙ্গা কি করে? এর হৃদস্পন্দন, শ্বসন ক্রিয়া, রক্তচাপ, খাদ্য বলাদ্ধকরণ মতো অনৈচ্ছিক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। দেখুন, এই যে হৃদস্পন্দন আর হৃদস্পন্দন, খাদ্য বলাদ্ধকরণ আর শ্বসন ক্রিয়া, রক্তচাপ, এগুলোকে কে নিয়ন্ত্রণ করে? আমাদের ওই ব্রেন স্টেমের মধ্যে, মানে আমাদের এই ব্রেন স্টেমের মধ্যে এই মেডুলা, মানে এই অংশটা, এই যে এইটুকু অংশ, এ কি করে? আমাদের যে শ্বাসক্রিয়া, হৃদস্পন্দন, তারপর রক্তচাপ, এইগুলোকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণে সাহায্য করে। আশা করছি ক্লিয়ার। চলে যাবো নেক্সট স্লাইডে। এবার যেটা আসছে সেটা হলো আমাদের স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। এটাও তাহলে কিসের ভাগ? এটাও কিন্তু আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা ভাগ। তাহলে এখানে কি আছে? যে এখানে বলা হয়েছে, দেখুন এই ইমেজটা আগে দেখুন।
এটা একটা সুষুম্না কাণ্ডের মানে এটাকে একদম আরো মাইনিউটলি ছবিটা দেখানো হয়েছে। এটা এই হোয়াইট গ্রে ম্যাটার মানে এই হোয়াইটিশ অংশ থাকে তাকে হোয়াইট গ্রে ম্যাটার বলে। আর দেখুন এই প্রজাপতির মতো বা এইচ এইচ বলতে পারি, এইচ 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 মতো, সেটা কি, এটা একটা গ্রে ম্যাটার বলছি, হোয়াইট ম্যাটার আর গ্রে ম্যাটার। আর এটার আবার তিনটে ভাগ হয়, ডোর্সাল হর্ন এই দিকটাকে, তারপর মাঝখানে এখান থেকে ল্যাটেরাল হর্ন, আর এই পাশটাকে বলছি ভেন্ট্রাল হর্ন। এইভাবে ভাগ করা হয়ে থাকে। এবার বলছে কি যে এটি মস্তিষ্কের মেডুলা অবলাঙ্কা থেকে শুরু করে মেরুদণ্ডের মধ্যে বিস্তৃত বা ভার্টিব্রাল কলাম। দেখুন আমাদের না এই তাহলে ব্রেন বা মস্তিষ্ক বা সুষুম্নাকন্ড এটা কিন্তু বোনের মধ্যে অবস্থিত থাকে সুরক্ষিত ভাবে। আমাদের মাথাটা স্কাল নামক বোনের মধ্যে সুরক্ষিত থাকছে। আর আমাদের এই সুষুম্নাকাণ্ড যেটা স্পাইনাল কর্ড সেটা কিন্তু এই ভার্টিব্রাল কলাম এর মধ্যে সুরক্ষিত থাকছে। আর এটা কোথা থেকে হচ্ছে, এটা মেডুলা অবলাঙ্কা থেকে শুরু হয়ে এটা বিস্তৃত হয়ে আসছে। মানে এই ওই আগের ছবিটাই দেখেছেন যে এই পার্টটা থেকে এই এটা হচ্ছে এই যে অংশটা ছিল এরকম জায়গাটা, এই এরকম জায়গাটা যেটা ছিল সেটা কি ছিল, এই এখানে দাঁড়ান ছবিটা দেখুন, এই যে এখানে ছিল মেডুলা মানে এই পার্টটা মেডুলা, সেখান থেকে কি চলে এসছে, সেখান থেকে আমাদের স্পাইনাল কর্ড, এখান থেকে কিন্তু আমাদের স্পাইনাল কর্ড যাচ্ছে, এখান থেকে কিন্তু আমাদের স্পাইনাল কর্ডটা যাচ্ছে। আর এইটা হলো এই স্পাইনাল কর্ডের মধ্যে আরো মানে এটাকে এরকম ভাগ করলে ভেতরের যে পার্টটা সেটাই হলো এই পার্টটা, সেটা কেমন দেখতে হয়, একটা হলো দুটো দুটো থাকে, যেই কেন্দ্রে থাকে ধূসর রঙের এই যে প্রজাপতির মতো বা এইচ আকারে দেখুন এইচ শেপ হয়ে যায়, সেটাকে আমরা কি থাকছে, সেটা হলো কেন্দ্রে। আর বাইরে যে শ্বেত বস্তু থাকছে মানে এই গ্রে ম্যাটারের বাইরে যে শ্বেত বস্তু সেটাকে আমরা মস্তিষ্কের ঠিক উল্টো দিকে থাকছে। আর সুষুম্নাকাণ্ড কি করে, আমাদের প্রতিবদ্ধ ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং মস্তিষ্ক ও প্রান্তীয় স্নায়ুর মধ্যে একটা সংযোগ রক্ষা করে থাকে। এটাই হলো আমাদের সুষুম্নাকাণ্ডের কাজ। আশা করছি ক্লিয়ার। চলে আসে আমরা নেক্সট স্লাইডে। পরেরটা এবার জানবো যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আমাদের তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কমপ্লিট, মস্তিষ্ক সম্পর্ক জেনে নিলাম, সুষুম্নাকাণ্ড সম্পর্ক জেনে নিলাম। এবার আমরা জানবো যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা কি করে। এই যে দেখতে পাচ্ছেন যে এটা একটা মানুষ মানে আমাদের মানুষের বডিতে পুরো বডিটাই কিন্তু এরকম নার্ভ, মানে মাথা থেকে শুরু হয়ে, মাথা তো কন্ট্রোল করছে, পুরো পায়ের পা অব্দি পুরো ছড়িয়ে আছে নার্ভটা। আর এইটা কি, এটা কি করোটিড মানে করোটিক স্নায়ু আর সুষুম্না স্নায়ু নিয়ে গঠিত হয়। এই করোটিড স্নায়ুতে কি থাকে, এটা 12 জোড়া, আর স্পাইনাল নার্ভ বা সুষুম্না স্নায়ুতে 13 জোড়া নার্ভ রয়েছে, সেটাই বলা হয়েছে। আর করোটিড স্নায়ুগুলি মস্তিষ্ক থেকে এবং সুষুম্না স্নায়ুগুলি সুষুম্না কাণ্ড থেকে উৎপন্ন হয়। করোটিড এই মাথায় যেইগুলো থাকছে না সেটা অবভিয়াসলি এই করোটিড স্নায়ু মস্তিষ্ক থেকে হবে। আর যেগুলো সুষুম্না স্নায়ু সেগুলো আবার এই সুষুম্না কাণ্ড সেখান থেকে হবে। দেখুন এই ছবিটা দেখলে ক্লিয়ার, এই মাথা থেকে হচ্ছে করোটিড স্নায়ু আর স্পাইনাল কর্ড থেকে হচ্ছে আপনার স্পাইনাল নার্ভ। আর এটা কি করে, অলফ্যাক্টরি, অপটিক এবং অডিটরি এটি সংবহ করোটিক স্নায়ুর উদাহরণ। এই যে নার্ভ সিস্টেম গুলো আছে করোটিড নার্ভের মধ্যে, এই তিনটে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট একটু মনে রেখে দিন, অনেক পরীক্ষার সময় দেয় যে আমাদের এই ঘ্রাণ, আমাদের কেননা ঘ্রাণ নিচ্ছি সেই উদ্দীপনাটা কোন নার্ভ কন্ট্রোল করে, সেটা করে অলফ্যাক্টরি। আর দর্শন যেটা হয় আমরা চোখে ভিজুয়ালাইজেশন, সেটা কোন নার্ভ, সেটা হলো অপটিক নার্ভ। আর আমাদের শ্রবণ কানে শুনতে হয় সেটা কে করে, সেটা আমাদের অডিটরি নার্ভ। এগুলো কি প্রতিটাই কিন্তু একটা সংজ্ঞাবাহ করোটিক স্নায়ুর উদাহরণ। এই তিনটে খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। চলে আসি আমরা নেক্সট স্লাইডে। পরেরটা এবার তাহলে আমাদের সিএনএস হয়ে গেছে, স্নায়ুতন্ত্র আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কমপ্লিট করলাম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম কমপ্লিট করলাম। এবার আমরা চলে এসেছি হলো অটোনোমাস নার্ভাস সিস্টেম বা এএনএস, যার বাংলা নাম হলো স্বয়ং শাসিত স্নায়ুতন্ত্র। স্বয়ং শাসিত, ঠিক আছে, যার কি বলেছে যে এই তন্ত্র
দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলিকে অনৈচ্ছিক কাজ যেমন অনৈচ্ছিক কাজকে নিয়ন্ত্রণ করে, যেমন হৃৎপিণ্ডের ক্রিয়া বা পাচন। আমাদের এই স্বয়ংশাসিত স্নায়ুতন্ত্র কি করে, তাহলে দুটো কাজ নিয়ন্ত্রণ করে, একটা হলো যে হৃদস্পন্দনের ক্রিয়া আর পাচন মানে ডাইজেশন, আর হৃদস্পন্দনের ক্রিয়া। এই এএনএস এর আবার মানে এই দুটো ভাগ, একটা হলো সিম্প্যাথেটিক, একটা হলো প্যারা সিম্প্যাথেটিক। এই ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় একদম মানে বায়োলজি থেকে এই কোয়েশ্চেনটা খুব যে কোনো পরীক্ষার জন্য আসতেই পারে, একটু আনকমন, এখন তো কমন দেয় না। দেখুন এই যে সিম্প্যাথেটিক তন্ত্রটাকে আমরা কি বলি, সিম্প্যাথেটিক তন্ত্রটাকে আমরা বলি ফাইট অর ফ্লাইট, ফাইট অর ফ্লাইট। আর প্যারাসিম্প্যাথেটিক তন্ত্রটাকে কি বলি, এটাকে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট। কেন বলছে একটু শুনে নিন। যে সিম্প্যাথেটিক তন্ত্র দেহকে জরুরিকালীন অবস্থার জন্য প্রস্তুত করে। কোনো ইমার্জেন্সি যখন কিছু হয়, ইমার্জেন্সি কোনো রিয়াকশন আমরা করি, সেটা তাহলে কে নিয়ন্ত্রণ করে, এই সিম্প্যাথেটিক তন্ত্র। তাই আমরা তাকে কি বলছি, ফাইট অর ফ্লাইট। আর এটি এটি কি করে, এই হৃদস্পন্দন বাড়ায় বা রক্তচাপ বাড়িয়ে দেয়। দেখুন আমরা যখন টেনশন করি খুব, তখন কি হয়, আমাদের হার্টবিট বেড়ে যায়, আর আমাদের কি হয়, প্রেশার বেড়ে যায়। তাহলে সেটাকে রেগুলেট করছে কে, সেটাকে রেগুলেট করছে আবার সিম্প্যাথেটিক তন্ত্র। আশা করছি এবার ক্লিয়ার। আমরা টেনশন করলে কেন প্রেশারটা বেড়ে যায়, এইটা তখন আমাদের বেশি উত্তেজিত হয়ে পড়ে, উদ্দীপনা মানে উত্তেজিত হয়ে পড়ে বলে আমরা এটাকে ফ্লাইট অ্যান্ড ফাইট বলছি। আর প্যারাসিম্প্যাথেটিক তন্ত্রটা কি করে, দেহের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে এবং এটি হৃদস্পন্দন কমায় ও পাচক রসের ক্ষরণ বাড়ায়। দেখুন আমাদের বডিতে না নিজস্ব একটা সেলফ হিলিং পাওয়ার আছে। তো এটা কি করে, ধরুন এই সিম্প্যাথেটিক তন্ত্র যেটা করছে, যে ও বেশি এক্সাইটেড হয়ে যখন আমরা কোনো মানে একটা ইমার্জেন্সি পিরিয়ডে জরুরিকালীন অবস্থায় হয়ে যাচ্ছি, আমাদের রক্তচাপ বাড়িয়ে দিচ্ছে, হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে, তার সাবস্টিটিউট হিসাবে এই প্যারাসিম্প্যাথেটিক কি করে, ওটাকে কমিয়ে দিতে সাহায্য করে, নিজের সেলফ হিলিং। ঠিক আছে, সেটাকে কন্ট্রোল করছে এটা, তাই তাকে আমরা বলছি রেস্ট অ্যান্ড ডাইজেস্ট। আশা করছি ক্লিয়ার, আর কোনো ডাউট থাকার কথা নয়। চলে আসি আমরা নেক্সট স্লাইড। পরে যেটা জানবো, যে এই নার্ভাস সিস্টেমের যে প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন, সেটা কি বলেছে, যে উদ্দীপনার প্রভাবে মস্তিষ্কের হস্তক্ষেপ ছাড়াই সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত আকস্মিক অনৈচ্ছিক সাড়াকে আমরা প্রতিবর্ত ক্রিয়া বলি। মানে ধরুন যেই দেখুন এই যে প্রতিবর্ত বা রিফ্লেক্স কথাটার মাধ্যমেই আমরা বুঝতে পারছি, যেখানে আমরা রিফ্লেক্স মানে আমাদের একটা ইনস্ট্যান্ট রিফ্লেক্স, আমরা প্রতিবর্ত মানে কি, আমরা রিয়াক্ট করছি। ধরুন আমাদের কোনো গরম কিছুতে হাত দিলাম, তারপরে হাত দেওয়ার ফলেই যে আমরা হাতটা সরিয়ে নিলাম, এই যে সেন্সেশন, সেটা কি হয়, সেটা আমাদের সুষুম্না কাণ্ডের মধ্য থেকে গিয়ে সেটা আমাদের মাথায় যায়। সেটাই হলো, তারপরে আমরা রিয়াক্টটা করি, সেটা কিন্তু কিছুক্ষণ ফ্র্যাকশন অফ টাইমের সেকেন্ডের মধ্যে হয়ে থাকে। কিন্তু এতদিন আমরা জানতাম না যে কিভাবে হচ্ছে, এখন আমরা আশা করছি বুঝতে পারছি যে কিভাবে হয়। উদাহরণ হিসেবে সেটাই দিয়েছে, গরম কিছুতে হাত দিলে যে আমরা রিয়াক্ট করি, সেটাই যে প্রতিবর্ত হচ্ছে। আর এই যে নির্দিষ্ট পথে প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ুস্পন্দন আবর্তিত হয়, তাকে প্রতিবর্ত চাপ বলে। এই প্রতিবর্ত চাপের আবার 5টা অংশ, একটা হয় রিসেপ্টর বা গ্রাহক, তারপর সংজ্ঞাবহ নিউরন, তারপর স্নায়ুকেন্দ্র আজ্ঞাবহ নিউরন, আর এফেক্টর বা কারক। এই কটার এইভাবে গিয়ে মানে যে প্রতিবর্ত চাপটা হচ্ছে, তার এই 5টা অংশ, রিসেপ্টর মানে প্রথমে সে মানে কোনো ধরুন এই যে কোনো গরম কিছুতে হাত দিল, সে তো প্রথমে ওই সেন্সেশনটাকে রিসিভ করবে, তো রিসিভ করার জন্য কি তাকে গ্রাহক লাগবে, সেটাকে রিসেপ্টর বলছি। তারপর সংজ্ঞাবহ নিউরনে যাবে, তারপর সেখান থেকে স্নায়ু কেন্দ্রে যাবে, তারপর সেখান থেকে আজ্ঞাবহ নিউরনে যাবে। মানে প্রথমে কি সেটা সেই যে সেন্সেশন ডেনড্রন নিয়ে আসবে, যেটা সংজ্ঞাবহ নিউরন, আর তারপর সেটা কি করবে, স্নায়ু কেন্দ্রে নিয়ে আসবে, মানে সেল বডির মধ্যে, মানে স্নায়ু বডির মধ্যে যে সোমা আছে তার মধ্যে, তারপর আবার আজ্ঞাবহতে নিয়ে যাবে, তারপর সেটা ইফেক্টর হবে। সেটাই বলা হয়েছে। আশা করছি ক্লিয়ার। আজকের এই নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের যে থিওরি পার্টটা এইটুকুই ছিল। আশা করছি সবার ডাউট ক্লিয়ার হবে। আর যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, টাটা।